হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং আসামের ডিএলএডের যে এন্ট্রেন্স পরীক্ষা অর্থাৎ প্রি এন্ট্রি টেস্ট মানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এসসিআরটি আসামের অধীনে। এই ভর্তি পরীক্ষার জন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে প্রথম টপিক অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ভাষা শিখনের উদ্দেশ্যাবলী থেকে 20টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, কোন সাহিত্য অধ্যয়নে অনুভূতি, রুচি ইত্যাদি সঠিকভাবে ব্যবহৃত হয়? আপনাকে বলতে হবে যে কোন সাহিত্য। এখানে নিচে বিদেশি সাহিত্য, কাব্য সাহিত্য, কল্পবিজ্ঞান সাহিত্য, শিশু সাহিত্য ইত্যাদি সাহিত্যের নাম দেওয়া আছে। আপনাকে বলতে হবে এই সাহিত্যগুলির মধ্যে কোন সাহিত্যের অধ্যয়নের ফলে অনুভূতি, তারপর রুচি ইত্যাদি সঠিকভাবে ব্যবহৃত হয়। এই প্রশ্নের উত্তর হবে কাব্য সাহিত্য। অর্থাৎ কবিতাগুলিকে দেখবেন আমরা যখন পাঠ করব তখন আমাদের মনে রুচির প্রকাশ হয়। কবিতা পাঠ করতে হলে রুচির খুব দরকার এবং কবিতার মধ্য থেকে আমরা পিওর সেন্সেশন বা অনুভূতি পাই। তাই কাব্য সাহিত্য হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, মাতৃভাষায় রচিত নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রন্থটি হলো মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় লেখা এমন একটি বই। এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে বই রচনা করার ফলে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি হলো গীতাঞ্জলি। আপনারা সবাই জানেন গীতাঞ্জলি বই রচনা করার ফলস্বরূপে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তারপর দেখুন 3 নম্বর প্রশ্ন, মাতৃভাষা ও মাতৃদুগ্ধ সমতুল্য এই মন্তব্য করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাতৃভাষা এবং মাতৃদুগ্ধ এক সমান এ কথাটি বলেছিলেন মহাত্মা গান্ধী। খ হয়ে যাবে শুদ্ধ উত্তর। প্রশ্ন নম্বর 4, মাতৃভাষায় রচিত গ্রন্থ আমাদের মনে ড্যাশ এর জন্ম দেয়। যে গ্রন্থ আমাদের মাতৃভাষায় লেখা থাকে সেই গ্রন্থ পাঠ করার ফলস্বরূপে আমাদের মনে কিসের জন্ম হয় এটা আপনাকে বলতে হবে। অপশনগুলি দেখুন, ভ্রাতৃত্ববোধ, সৌন্দর্যবোধ, পিতৃত্ববোধ, রুচিবোধ। দেখুন মাতৃভাষায় কোনো বই আমরা যদি পড়ি তখন সেটা আমাদের মনে রুচিবোধের জন্ম দেয়। তাই ঘ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর প্রশ্ন নম্বর 5 দেখুন, শ্রেণীকক্ষে মাতৃভাষা প্রয়োগের মাধ্যমে শিশুদের মনে ড্যাশ এর বিকাশ ঘটে। দেখুন ক্লাসরুমে গিয়ে আমরা যখন মাতৃভাষা মাদার টাং ইউজ করব তখন এটা শিশুদের মনে কিসের বিকাশ ঘটে। দেখুন এই যে টপিকের নাম হলো অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে ভাষা শিখনের উদ্দেশ্যাবলী। তো ভাষা আমরা কেন শিখে থাকি এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। দেখুন ভাষা আমরা নিজের মনোভাব অন্যের সাথে শেয়ার করার জন্য শিখে থাকি, প্রয়োগ করে থাকি। যদি আপনার মনে কি চাইছে সেটা আপনি অন্যদের কাছে শেয়ার করতে চান, অন্যদেরকে বলতে চান, তখন আপনাকে অ্যাকোয়ার করতে হবে, অর্জন করতে হবে মাতৃভাষা। আপনি নিজের মাতৃভাষার মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করতে পারবেন অন্যের সম্মুখে। ঠিক আছে, এজন্য আমরা ভাষা অর্জন করে থাকি, শিখে থাকি। আজকাল আমাদের ভারতবর্ষে যে ইংরেজি ভাষা নিয়ে এত ক্রেজ, কেন সকলেই ইংরেজি ভাষার পিছনে ছুটছে? এর কারণ হলো ইংরেজি ভাষা শেখার ফলস্বরূপে দেখা যাচ্ছে যে জব অপরচুনিটিস মানে কাজ করার ভালো সুযোগ পাওয়া যাচ্ছে। তাই আমাদের দেশে ইংরেজি ভাষার খুব চর্চা চলছে এবং সকলেই ইংলিশ মিডিয়ামে আজকাল নিজের শিশুদের পাঠদান করছেন। এবার দেখুন এই 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। বিচার শক্তির বিকাশ ঘটে। ক হয়ে যাবে শুদ্ধ উত্তর, কেননা মাতৃভাষা প্রয়োগের মাধ্যমে শিশুদের মনে চিন্তা শক্তির বা বিচার শক্তির বৃদ্ধি বা বিকাশ ঘটে। তারপর কোয়েশ্চেন নম্বর 6 দেখুন 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি সংস্কৃতির অঙ্গ? সংস্কৃতি কালচারের অঙ্গ নিচের কোনটি? ভাষা, শিক্ষা, দেশ, ভৌগোলিক সীমা। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভাষা। দেখুন ভাষা হলো সংস্কৃতির অঙ্গ। ভাষা এর মাধ্যমে আমরা নিজের সংস্কৃতির যে সমস্ত অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপ হয় সেগুলিকে অন্যদের সামনে তুলে ধরতে পারি, বুঝিয়ে বলতে পারি। তাই ভাষা হবে শুদ্ধ উত্তর। এবার প্রশ্ন নম্বর 7 দেখুন। ফ্রেন্ডস, আজ আমরা 20টি এমসিকিউ প্র্যাকটিস করব। ভিডিওকে প্লিজ আপনারা লাইক করবেন এবং অন্যকেও শেয়ার অবশ্যই করবেন।
নিচের কোনটি শুদ্ধ? এখানে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে। এই স্টেটমেন্টগুলির মধ্যে কোন স্টেটমেন্টটি, কোন উক্তিটি শুদ্ধ আপনাকে বলতে হবে। ক, বর্তমান বৈজ্ঞানিক প্রগতির সংবাদ শুধু ইংরাজিতেই পাওয়া যায়, মাতৃভাষায় পাওয়া যায় না। বলুন এটা কি সঠিক? মানে বৈজ্ঞানিক প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে নিউজ, এটা কি আমরা মাতৃভাষায়, বাংলা ভাষায়, অসমীয়া ভাষায়, হিন্দি ভাষায় পাই না? এটা অবশ্যই পাই, এটা শুধুমাত্র ইংরেজি ভাষায় পাওয়া যায় না। তো এটা ভুল স্টেটমেন্ট, আমরা কাট করলাম। তারপরে স্টেটমেন্ট কি বলছে? মাতৃভাষা হলো পরিপূর্ণ জীবনে প্রবেশ করার জন্য শেখা ভাষা। আমরা নিজের কমপ্লিট লাইফে প্রবেশ করার জন্য মাতৃভাষা শিখে থাকি। এটা কিন্তু শুদ্ধ। তারপর আরও কোনো শুদ্ধ স্টেটমেন্ট আছে কিনা আমরা দেখি। কেন্দ্রীয় সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাতৃভাষা অন্তর্ভুক্ত হয় নাই। না, কেন্দ্রীয় সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা ভাষা, অসমীয়া ভাষা, মার ভাষা ইত্যাদি আছে। তো এটা ভুল। তারপর ঘ নম্বর উক্তি, মাতৃভাষার মাধ্যমে ছাত্রছাত্রীরা দায়িত্বশীল নাগরিক হতে পারে না। এটাও ভুল। মাতৃভাষার মাধ্যমে ছাত্রছাত্রীরা দায়িত্বশীল সুনাগরিক হতে পারে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে খ। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 8 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোনটি মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? দেখুন, মাতৃভাষায় যে পড়ানো হয়, পাঠদান করা হয়, এটার উদ্দেশ্য নয়। নিচের কোনটি? নেগেটিভ অর্থে আপনি নয় শব্দটি অবশ্যই খেয়াল করবেন। অপশনগুলি দেখুন। ক নম্বর অপশন বলছে যে মাতৃভাষার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধি করা। এটা মাতৃভাষায় যে শিক্ষাদান করা হয় বিদ্যালয়ে, এটার উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য নয়, খুঁজে বের করতে হবে। খ নম্বর অপশন বলছে কবি সাহিত্যিকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ইয়েস, মাতৃভাষার মাধ্যমে আমরা কবি সাহিত্যিকদের, মানে মাতৃভাষায় যে সমস্ত কবি, সাহিত্যিকগণ, লেখকগণ রচনা করেছেন, তাহাদের সৃষ্টি, তাহাদের গদ্য, উপন্যাস ইত্যাদিকে আমরা চিনতে পারি, ইত্যাদিকে আমরা পড়ে বুঝতে পারি। তো এটা তো করা হয়। তারপর ঘ নম্বর অপশন বলছে মৌলিক চিন্তাধারা ও কল্পনা শক্তির উৎকর্ষ সাধন করা। মৌলিক চিন্তাধারা এবং কল্পনা শক্তির উৎকর্ষ সাধন করা মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য নয়, খুঁজে বের করতে হবে। আর ঘ নম্বর অপশন বলছে মাতৃভূমিকে ভালোবাসতে শেখানো। দেখুন, মাতৃভূমিকে ভালোবাসতে শেখানো এটা মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। তাই ঘ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর 9ম প্রশ্ন দেখুন, ছাত্রছাত্রীদের ভালো পাঠক হিসাবে গড়ে তুলতে শব্দভাণ্ডারের বিকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ছাত্রছাত্রীদের গুড রিডার, ভালো পাঠক হিসাবে গড়ে তুলতে চাই, তখন তাহাদের মধ্যে বিকাশ করতে হবে ভোকাবুলারি, শব্দভাণ্ডারের। নইলে তারা ভালো পাঠক হতে পারবে না। যদি আমরা কোনো পাঠকে ভালো করে বুঝতে চাই, তখন আমাদের থাকতে হবে ভালো শব্দভাণ্ডার। যখন আমরা শব্দভাণ্ডার অর্থাৎ বেশি শব্দের অর্থ জানব, তখন আমরা কোনো পাঠকে ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে। তারপর দেখুন, শব্দভাণ্ডারের বিকাশে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভালো কৌশল হিসাবে বিবেচিত হবে? শব্দভাণ্ডারের বিকাশে মানে ভোকাবুলারি ডেভেলপ করার ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ভালো হিসাবে বিবেচনা করা হবে? অপশনগুলি দেখুন। ছাত্রছাত্রীরা সমার্থক ও বিপরীতার্থক শব্দের বিস্তারিত তালিকা মুখস্থ করবে। দেখুন, এখানে মুখস্থ করার কথা আছে, এটাকে আপনি কাট করে দেবেন। তারপর খ অপশন বলছে ছাত্রছাত্রীরা যখনই কোনো নতুন শব্দ দেখবে তখন অভিধানের সাহায্য নেবে। দেখুন, সর্বদা অভিধানের সাহায্য নেওয়া নেগেটিভ, আপনারা কাট করে দিন। সর্বদা অভিধান খুঁজতে থাকলে আমাদের শেখা কিন্তু ত্বরান্বিত হবে, বাধিত হবে বা মন্থর গতিতে হবে। গ নম্বর অপশন বলছে ছাত্রছাত্রীরা পাঠের মধ্যে থাকা দুরূহ শব্দে দাগ দেবে এবং সেগুলি দিয়ে বাক্য রচনা করবে। দেখুন, দুরূহ শব্দ অর্থাৎ যে সমস্ত পাঠে আছে এমন শব্দ যাদের অর্থ ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না, এই শব্দগুলিকে শুধুমাত্র যে আমি যেরকম দাগ দিচ্ছি এরকম দাগ দিলে এবং এগুলি দিয়ে বাক্য রচনা করলে কি ছাত্রছাত্রীরা শিখে নেবে? মোটেই না, এটাও হবে না। ঘ নম্বর অপশন কি বলছে? দেখুন, ছাত্রছাত্রীরা নতুন শব্দের অর্থ অনুমানের প্রেক্ষিতে ব্যবহার করবে। ইয়েস, ছাত্রছাত্রীরা যখন নতুন শব্দ পাবে তখন সেই শব্দের কি অর্থ, কি মিনিং হতে পারে সেটা অনুমান করে তারা ব্যবহার করবে। ইয়েস, প্র্যাকটিক্যালি ব্যবহার করলে আমরা শব্দের অর্থ দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারি। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন ঘ। এবার 10 নম্বর প্রশ্ন দেখুন, প্রতিটি ভাষা শ্রেণীকক্ষে চরিত্র অভিনয় এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। কারণ চরিত্র অভিনয় মানে কি? রোল প্লে। যেমন কখনো ছাত্রছাত্রীদের আমরা ডক্টরের ভূমিকায় বা ডক্টরের রোলে তাদেরকে কথা বলার জন্য, অভিনয় করার জন্য আমরা দিতে পারি।
কখনো কখনো আমরা ছাত্রছাত্রীদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর রোলে দিতে পারি। এ ধরনের যে অভিনয়ের মাধ্যমে আমরা যখন কোনো কিছু পাঠদান করি তখন এটাকে বলা হয় আর কি চরিত্র অভিনয়। ঠিক আছে, তো চরিত্র অভিনয় কেন ক্লাসরুমের মধ্যে ইনক্লুড করা উচিত আপনাকে বলতে হবে। দেখুন অপশনগুলি কি বলছে। এটি ছাত্রছাত্রীদের খোলামেলাভাবে পরনিন্দা পরিচর্যা করতে দেবে। দেখুন পিএনপিসি এটাকে আমি বলে থাকি, মানে পরনিন্দা পরিচর্যা, এটা করা ঠিক নয়, এটা আমরা করলে নিজে এগোতে পারবো না, এটা কাট করে দিলাম। খ নম্বর অপশন বলছে এটি একটি ফলপ্রসূ শ্রেণীকক্ষ পরিচালনা প্রকৌশল। ইয়েস, রোল প্লে একটি ভালো বা ইফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট পদ্ধতি বা প্রসেস, এটা হয়ে যাবে কারেক্ট। তবুও গ অপশন কি বলছে দেখি। এটি ছাত্রছাত্রীদের কাহিনী মনে রাখতে সাহায্য করবে। দেখুন শুধুমাত্র এটি কাহিনী মনে রাখতে সাহায্য করবে না, এটি একটি ভালো কৌশল। ঠিক আছে, তো এটার চেয়ে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট খ অপশনকে ধরবো। তারপর ঘ অপশন বলছে এটি ছাত্রছাত্রীদের অর্থপূর্ণ ভাষা কাজে ব্যস্ত রাখতে সাহায্য করবে। দেখুন এখানে ছাত্রছাত্রীদের ব্যস্ত রাখতে থাকার বা ব্যস্ত রাখার কথা বলছে, এটা হবে না, কাট করে দিলাম। কি করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 11 নম্বর প্রশ্ন দেখুন। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত অধিকারী, উক্তিটি কার? এই কথাটি কে বলেছিলেন যে শুধুমাত্র মানব শিশুই জন্মগতভাবে অধিকারী কোনো ভাষাকে শেখার জন্য? এই কথাটি বলেছিলেন নম চমস্কি। খ হবে শুদ্ধ উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন 12 নম্বর প্রশ্ন কি বলছে। ভাইগোটস্কির মতানুসারে একটি ভাষা শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো। ভাইগোটস্কির মত থেকে এখানে কোয়েশ্চেন এসেছে। তো ভাইগোটস্কি বলেছিলেন সামাজিক মেলামেশা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ভাষা শেখার ক্ষেত্রে। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন গ, সামাজিক মেলামেশা। তারপর 13 নম্বর প্রশ্ন দেখুন। এলএডি এর পূর্ণরূপ কি? এই এলএডি এর ধারণা কে দিয়েছিলেন? নম চমস্কি দিয়েছিলেন, মনে রাখবেন নাম। তো এলএডি এর পূর্ণরূপ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। মানে নম চমস্কির মতে মানব শিশু জন্মগতভাবে এলএডি নিয়ে জন্ম হয়, আর এই এলএডির দ্বারা মানব শিশু মাতৃভাষা অর্জন করতে পারে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 14। শ্রবণ পদ্ধতি আহরণ করার জন্য নিচের কোন পন্থা অবলম্বন করা উচিত? আপনাকে বলতে হবে যে লিসেনিং স্কিলকে যদি আমরা শিশুদের মধ্যে বিকশিত করতে চাই তাহলে নিচের কোন স্কিলকে আমরা ব্যবহার করব। দেখুন কোন পদ্ধতি ব্যবহার করব আর কি। অপশন ক, প্রতিটি কাজ শেষ হওয়ার পর ছাত্রছাত্রীদের কাজের মূল্যায়ন করা উচিত। দেখুন লিসেনিং স্কিলকে ইমপ্রুভ করতে হলে আমাদের এ ধরনের মূল্যায়ন ইভ্যালুয়েশন অবশ্যই করতে হবে, কেননা ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা এটা যাচাই করতে পারবো যে ছাত্রছাত্রীরা আমাদের কথা, আমাদের যে বোঝানো সেটা কতটুকু শুনেছে সেটা। তো এটার মাধ্যমে কোনো না কোনোভাবে কিন্তু শ্রবণ তাহাদের ভালো কি না সেটাও যাচাই করতে সাহায্য করবে এই পদ্ধতি। তো এটা হয়ে যাবে। খ অপশন বলছে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নিজের মাতৃভাষায় চিন্তা করতে বলবেন। ইয়েস, এটা অবশ্যই শিক্ষককে করতে হবে। যখন ছাত্রছাত্রীরা নিজের মাদার টাং মাতৃভাষায় চিন্তা করে কোনো কিছু লিখবে, কোনো কিছু মনে রাখার চেষ্টা করবে, কোনো কিছু বলার চেষ্টা করবে, এবং আমরা যখন ক্লাসরুম ট্রানজ্যাক্ট করব, ক্লাসরুমে আমরা যখন শিশুদের পাঠদান করব, তখন সেটা যদি ওরা ভালো করে শুনে তখনই তো ওরা এরকম করতে পারবে। কোনো না কোনোভাবে কিন্তু শ্রবণ এখানে ইনক্লুড আছে। তো এটা হয়ে যাবে কারেক্ট অপশন। তারপর গ অপশন বলছে শিক্ষকের নিজেও একজন বিশ্বাসযোগ্য শ্রোতা হওয়া উচিত যাতে ছাত্রছাত্রীদের সঙ্গে ভাব বিনিময়ে অংশগ্রহণ করতে পারেন। ইয়েস, টিচারকেও একজন ভালো গুড লিসেনার হতে হবে। আপনি যদি ছাত্রছাত্রীদের কথা ভালো করে শুনেন, মনোযোগ সহকারে শুনেন, তখন আপনি মনে রাখবেন আপনার কথাও ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে শুনবে। তো এটাও করতে হবে। তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ঘ, উপরের সবকটি। তারপর কোয়েশ্চেন নাম্বার 15। শ্রবণ কিসের সাহায্য করে? লিসেনিং কিসের সাহায্য করে আপনাকে বলতে হবে। দেখুন বাক্য লেখা, দেখুন শ্রবণ বাক্য লিখতে সাহায্য করে না। গান শোনা, শ্রবণ গান শুনতেও সাহায্য করে না, যদিও আমরা গান শুনে থাকি, গান শোনার সময় শ্রবণ ব্যবহার করি। তারপর দেখুন উচ্চারণ উন্নীতকরণ। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার, কেননা শ্রবণ অর্থাৎ লিসেনিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজের উচ্চারণকে উন্নীত করতে পারে, উচ্চারণকে সঠিকভাবে ডেভেলপ করতে পারে। আর ঘ নম্বর অপশন বলছে উপরের একটিও নয়, না, এখানে গ হয়ে যাবে শুদ্ধ উত্তর। ঠিক আছে, তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতগুলির কোনটি ভাব বিনিময় না হওয়া শ্রবণ প্রক্রিয়া? ভাব বিনিময় হয় না, আদান প্রদান হয় না ভাবের, এমন শ্রবণ প্রক্রিয়া নিচের কোনটি? বক্তৃতা ও ভাষণ। দেখুন বক্তৃতা ও ভাষণের মধ্যে বক্তা শুধুমাত্র নিজের ভাব
শ্রোতাদেরকে শেয়ার করে থাকেন, শামিল করে থাকেন। তো এটার মধ্যে হয় না, মনে রাখবেন, এটার মধ্যে ভাব বিনিময় হয় না। রেডিওয়ের অনুষ্ঠান, ইয়েস, রেডিওয়ের অনুষ্ঠানেও কিন্তু আমরা শুধুমাত্র প্যাসিভলি শুনে থাকি। এখানে শুনে আমরা কোনো কিছু বলতে পারি না, নিজের মনোভাব রেডিওতে যে ব্যক্তি কথা বলছেন ওনার সাথে শেয়ার করতে পারি না। তো এটা হলো ভাব বিনিময় না হওয়া শ্রবণ প্রক্রিয়া। তারপর গ অপশন বলছে দূরদর্শনের অনুষ্ঠান। দেখুন, টিভিতে, টেলিভিশনে যে সমস্ত অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলিতেও কিন্তু সরাসরি আমরা যে বক্তা কথা বলেন, যে বক্তব্য রাখেন ওনার সঙ্গে কথা বলতে পারি না, নিজের মতামত অভিমত শেয়ার করতে পারি না। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সব কয়টি। কেন এই অপশন হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 17 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি ভাষার ক্যারেক্টারিস্টিক নয়, ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক নয়, আপনাকে বলতে হবে। অপশনগুলি দেখুন। ভাষা প্রতীকী। দেখুন, ভাষা লেখার জন্য এই যে আমি বাংলা ভাষায় এখানে লিখেছি এগুলি প্রতীকের ব্যবহার করে লিখেছি, অক্ষর দিয়ে লিখেছি। তো ভাষা প্রতীকী হয়, আমাদের বৈশিষ্ট্য নয়, খুঁজে বের করতে হবে। ভাষার বিভিন্ন উপভাষা থাকে, ইয়েস, ভাষার উপভাষা থাকে, বাংলা ভাষার আছে। তারপর দেখুন গ অপশন বলছে ভাষা আহরণ করা যায় না, এটা ভুল কথা। দেখুন, ভাষা আহরণ করা যায়, তো এটাই হয়ে যাবে শুদ্ধ উত্তর, কেননা ভাষা আহরণ করা যায় না, এটা ভাষার বৈশিষ্ট্য নয়, মনে রাখবেন। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখুন, ভাষা শিখনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোন অপশন? শ্রবণ, লিসেনিং, পঠন, রিডিং, লেখন, রাইটিং, অনুশীলন, এক্সারসাইজিং। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে শ্রবণ। আপনি যে বাংলা ভাষা বা হিন্দি ভাষা বা মণিপুরি ভাষা নিজে শিখেছেন, অর্জন করেছেন মাতৃভাষা রূপে, এটা কি আপনি পড়ে পড়ে শিখেছেন? এটা কি আপনি লিখে লিখে শিখেছেন? এটা কি আপনি এক্সারসাইজ করে করে শিখেছেন? মোটেই না, এটা আপনি শিখেছেন শুনে শুনে, নিজের পিতামাতার কাছ থেকে, নিজের গুরুজনদের কাছ থেকে শুনে শুনে আপনি শিখেছেন। তো শ্রবণ হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বা শ্রবণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একটি ভাষা শেখার ক্ষেত্রে। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক স্তরের একটি শিশুর ভাষার বিকাশ এর সর্বাধিক গুরুত্বপূর্ণ? যদি আমরা প্রাথমিক স্তরের কোনো শিশুর ভাষা বিকাশ ভালো করে করতে চাই ত্বরান্বিত, তখন নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বা বেস্ট অপশন হবে? দেখুন, ভাষার পাঠ্যপুস্তক। দেখুন, পাঠ্যপুস্তক দিয়ে শুধুমাত্র আমরা শিশুদের মধ্যে ভাষার বিকাশ করতে পারি না। ব্যাকরণের জ্ঞান দিয়েও কিন্তু একটি শিশুর মধ্যে আমরা ভাষার বিকাশ করতে পারি না। দেখুন, যদি কোনো শিশু ব্যাকরণ সব কিছু জানে, বিশেষণ এগুলি জানে, কিন্তু এগুলি কি করে প্রয়োগ করতে হয় দৈনন্দিন জীবনে কথা বলার সময়, এটা যদি ওরা না জানে তখন সেটা কি করে প্রয়োগ করবে? তো শুধুমাত্র ব্যাকরণের জ্ঞান সঠিক উত্তর হবে না। ভাষা সমৃদ্ধ পরিবেশ, ইয়েস, যখন ছাত্রছাত্রীদের মধ্যে এক ভালো পরিবেশের সৃষ্টি হবে, ছাত্রছাত্রীরা একে অন্যের সাথে ভালো করে কথা বলবে, অর্থাৎ এটাকে বলা হয় ভাষা সমৃদ্ধ পরিবেশ। এই ভাষা সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করার জন্য বিদ্যালয়ে কিন্তু দেওয়ালের মধ্যে বিভিন্ন রকমের বর্ণ থাকে, বাক্য থাকে, তারপর পিকচার থাকে, ছবি থাকে। এগুলি থাকার উদ্দেশ্য কি? এগুলি হলো ভাষা সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেদিকে তাকাবে ওদিকে কিন্তু ওরা ভাষা শিখতে পাবে কোনো না কোনোভাবে। তারপর দেখুন সবশেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ কি? দেখুন, মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ মানে হলো বিভিন্ন রকমের ভাষা আমরা শিখে থাকব, কিন্তু এই বিভিন্ন ভাষাকে কোন মাধ্যমে শিখে থাকব? মাতৃভাষার মাধ্যমে শিখে থাকব। অর্থাৎ এখানে শ্রেণীকক্ষে প্রয়োগ হবে গ্রামার ট্রান্সলেশন মেথড, GTM। অর্থাৎ যদি আমরা ফ্রেঞ্চ ভাষা শিখতে চাই, ফরাসি ভাষা যদি আমরা শেখার ক্লাসরুমে যাই, তখন এখানে টিচার বাংলা ভাষা প্রয়োগ করে করে ফরাসি ভাষা শেখাবেন। যদি আমরা জার্মান ভাষা শিখতে চাই, তখন জার্মান ভাষার ক্লাসে যখন শিক্ষক আমাদের জার্মান ভাষাকে বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষার মাধ্যমে শেখাবেন, তখন এটাকে বলা হবে মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ। ঠিক আছে, তো ঘ হয়ে যাবে শুদ্ধ উত্তর। অনেক ভাষা এবং বিদেশি ভাষাসমূহ মাতৃভাষা রূপে শেখা। ঠিক আছে, অনেক ভাষা যেমন ফ্রেঞ্চ, ফরাসি, তারপর জার্মান, তারপর চাইনিজ, চীনা ভাষা, তারপর জাপানি ভাষা ইত্যাদিকে যখন আমরা বাংলা ভাষা অথবা হিন্দি ভাষার মাধ্যমে শিখব, তখন এটাকে বলা হবে মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ। আশা করি আপনারা বুঝতে পারলেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি
সার্থক এজুকার ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে নেক্সট ক্লাস নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন। জয় হিন্দ।